আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঁচরকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে HTML আমরা কিভাবে ব্যবহার করতে পারি, HTML এর বিভিন্ন ট্যাগ এবং HTML একটা কমপ্লিট প্যাকেজ আমরা দেখেছিলাম যে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে HTML এর প্রপার্টি গুলা, HTML এর ট্যাগ গুলা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো গত ক্লাসে আমি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম টেবিল দিয়ে যে টেবিলের মধ্যে আমরা কিভাবে বাকি ট্যাগগুলাও টেবিলের ভিতরে আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কয়েকজন আমাকে বলেছে যে টেবিলের মধ্যে একটু প্রবলেম আছে। তো আজকে বলেছিলাম যে আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে আজকের ক্লাস শুরু করব। যেহেতু আগের চ্যাপ্টারে HTML এ কিছু প্রবলেম আছে, তাই প্রথমে সেই প্রবলেমগুলো সলভ করে তারপর আমি সময় পেলে আজকে থেকেই নতুন চ্যাপ্টার শুরু করব। তো যাদের প্রবলেম আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা আরেকবার মনোযোগ সহকারে দেখো। টেবিল নিয়ে যারা বলেছিলে যে আরেকটু টেবিলটা আরেকটু দেখিয়ে দিতে, টেবিলে একটু প্রবলেম আছে তোমাদের, আমি আজকে টেবিলটা দিয়ে শুরু করছি এবং টেবিলটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা বোঝেনি তারা আশা করি যে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো লাস্ট ক্লাসে আমরা যে টেবিল দেখেছিলাম অনেকটা এরকম। তো আমরা টোটাল নতুন করে আবার যদি টেবিলটা দেখাতে যাই, যেহেতু অনেকেই প্রবলেম বলেছো তোমাদের, তাই আমি টেবিলটাকে নতুন করে দেখাচ্ছি। তো সেই জন্যে আমরা এক কাজ করি, সব কিছুকে বাদ দিয়ে দিলাম। এখন দেখো আমরা যদি রিফ্রেশ দিই আমাদের আমাদের এই পেজ এখন পুরোপুরি এমটি পেজ। এখানে আমরা নতুন করে টেবিল তৈরি করে দেখব। ধরো আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটা আচ্ছা, টেবিলের একটা স্যাম্পল আগে দেখিয়ে নিই। ধরো আমরা এই টেবিলটা তৈরি করব। দেখো আমরা ডিসপ্লেতে যে টেবিলটা দেখছি আমরা এইরকম একটা টেবিল তৈরি করতে চাই। তাহলে আমরা যদি এমন একটা টেবিল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে শুরু করতে হবে? তো আমাদের এইখানে দেখো টেবিলের মধ্যে কয়টা কলাম আছে, কয়টা রো আছে। আমি বলেছিলাম যে টেবিল তৈরি করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমার টেবিলে কয়টা কলাম এবং কয়টা রো আছে সেটা প্রথমে নিরূপণ করা। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার টেবিলের মধ্যে কয়টা কলাম এবং কয়টা রো আছে। যদি সেটা আমি পারফেক্টলি বুঝতে না পারি তাহলে কিন্তু আমার টেবিল তৈরি করা পসিবল হবে না। তো এই জন্যে আমরা ফার্স্টে দেখব যে আমাদের কয়টা কলাম এবং কয়টা রো আছে। দেখো আমরা যদি কলামের কথা চিন্তা করি তাহলে এইখানে অলরেডি ১টা, ২টা, ৩টা, ৪টা কলাম আছে। আবার যে ঝামেলাটা তৈরি হয়েছে এখানে দেখো মার্কসের যে আমার সেলটা আছে, এই মার্কস সেলের মধ্যে কিন্তু এইখানে আমরা যদি তাকাই, ১ম রোটা তাকাই তাহলে সাবজেক্ট এবং মার্কস মাত্র ২টা কলাম আছে। কিন্তু পরবর্তীগুলাতে দেখলে আবার আমরা দেখতে পাই যে আমাদের এখানে টোটাল ৪টা কলাম আছে। তাহলে আসলে কয়টা কলাম আছে এখানে? সেটা আমাদের ১ম এ জানতে হবে যে আমাদের আসলে এখানে কলাম আছে কয়টা? তো দেখো আমরা বলছিলাম যে আমরা রো ওয়াইজ কাজ করব সবসময়। রো ওয়াইজ কাজ করলে আমাদের কলামগুলা এমনিতেই আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কতগুলা কলাম আছে বা কতগুলা রো আছে। আমরা রো ওয়াইজ যদি কাজ করি তাহলে এখানে আমাদের রো গুলা নিরূপণ করতে হবে যে রো কয়টা আছে। তাহলে আমরা যদি দেখি সাবজেক্ট এবং মার্কস মিলে একটা রো আছে। তারপরে আরেকটা রো এখানে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল এবং এই ফাঁকা সেলটা নিয়ে আরেকটা রো আছে। তাহলে ১টা, ২টা, বাংলার একটা রো আছে ৩টা, আইসিটির একটা রো আছে, টোটাল ৪টা রো আছে। আমাদের এই টেবিলটার মধ্যে ৪টা রো আছে। তাহলে আমাদের ৪টা রো, রো ওয়াইজ যদি আমরা কাজ করি আমাদের টোটাল রো হবে ৪টা। ৪টা রো আমরা কমপ্লিট করলেই আমাদের টেবিল কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো আমরা ঠিক এইভাবে একটা টেবিল তৈরি করব। তো দেখো আমরা
টেবিল তৈরি করার জন্য আমরা একেবারে শুরু থেকে দেখো, এটাকে রিফ্রেশ দিই। এবার দেখো, তো টেবিল তৈরি করার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আমরা টেবিল দিয়ে শুরু করব, টেবিল। তাহলে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল ট্যাগ টেবিল শুরু করার জন্য অবশ্যই লাগবে। যদি আমরা টেবিল ট্যাগ ব্যবহার না করি তাহলে আমরা যে টেবিল তৈরি করছি সেই টেবিলটা আসবে না। তাহলে টেবিল দিয়ে আমরা টেবিল ট্যাগ শুরু করলাম। তাহলে টেবিল শুরু এবং টেবিল শেষ, এর মাঝখানে আমাদের রোগুলা ডিফাইন করতে হবে। এখন টেবিলের পরপর আমরা যেটা করব, টেবিলের পরে আমরা বলে দিব যে টেবিলের যেহেতু আমাদের এখানে বর্ডার আছে, দেখো এই টেবিলগুলোর বর্ডার আছে, প্রত্যেকটা সেলের বর্ডার আছে, যেহেতু বর্ডার আছে তাই আমাদেরকে এখানে বর্ডারটাকে ডিফাইন করে দিতে হবে যে বর্ডার ওয়ান। বর্ডার ওয়ান মানে কি সেটা আমি বলেছিলাম যে এই যে আমাদের যে বর্ডারগুলো আছে, এই কালো দাগগুলো দেখতে পাচ্ছি আমরা, এই দাগটা কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে সেটার উপর ডিপেন্ড করছে আমাদের 1 2 3 4 5, আমরা ভ্যালু যত বাড়াবো তত দাগগুলো মোটা হতে থাকবে, বর্ডারগুলো তত মোটা হতে থাকবে। আচ্ছা, তো আমরা বর্ডার ওয়ান দিব কেন? বর্ডার ওয়ান দিলে অ্যাটলিস্ট আমাদের চোখে পড়ার মতন যেইটুকু দরকার হবে বর্ডারটা সেইটুকু মোটা হয়ে আসবে, তাই আমরা বর্ডার ওয়ান দিব। 2 3 4 5 যদি প্রয়োজন হয় আমরা তাহলে বর্ডার মোটা সেইভাবে মোটা করে দিব। যদিও ওয়ানের বেশি দরকার হয় না, তাহলে দেখতে খুবই খারাপ দেখায়। আর প্রয়োজনে আমরা তখন বর্ডারের মান বাড়িয়ে কমিয়ে আমরা বড় ছোট মোটা বা চিকন করে নেব। আচ্ছা, আপাতত বর্ডার ওয়ান থাকলো, টেবিল বর্ডার ওয়ান। এখন দেখো, আমরা বলেছিলাম যে আমরা রো ওয়াইজ কাজ করব। এখন রো ওয়াইজ যদি কাজ করতে হয় তাহলে আমাদের প্রথম রোটা হচ্ছে, দেখো এইটা হলো আমাদের প্রথম রো। সাবজেক্ট এবং মার্কস, এটা হলো আমাদের প্রথম রো। এইটুকু যদি তোমরা খেয়াল করো তাহলে আমাদের প্রথম রোয়ে আছে সাবজেক্ট এবং মার্কস। এখন দেখো, সাবজেক্টের বরাবর কিন্তু আমরা সাবজেক্ট লিখেছি, মার্কসের বরাবর আমরা মার্কসগুলো লিখেছি। এখন এই সাবজেক্টটা অন্যান্য লেখাগুলোর থেকে দেখো একটু গাঢ় করে আছে, যেমন বাংলা আইসিটি 50 22 এইগুলা থেকে কিন্তু সাবজেক্ট এবং মার্কস এই লেখাগুলো একটু মোটা হয়ে আসছে। তাহলে এই লেখাগুলো যে মোটা হয়ে আসছে, তা এই মোটা হয়ে আসার কারণ হচ্ছে এই লেখাগুলা আমাদের এই টেবিলের মধ্যে এই মোটা লেখাগুলা হলো আমাদের টেবিল হেড হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে টেবিল হেড, একটা টেবিলের মধ্যে আমাদের টেবিল হেড এবং টেবিল ডেটা থাকে, যেহেতু টেবিল হেড এবং টেবিল ডেটা থাকে সেহেতু আমরা এগুলাকে ডিফাইন করে দিব যে কোনটা আমাদের টেবিল হেড এবং কোনটা টেবিল ডেটা। তো এখানে সাবজেক্ট এবং মার্কস এই দুটো হলো আমাদের টেবিল হেড, তাই আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো আমরা প্রথমে প্রথম রো নিয়ে কাজ করব। রো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে টিআর, টিআর মানে হচ্ছে টেবিলের রো। তো এমন টিআর কয়টা হবে তাহলে? যেহেতু আমাদের এইখানে দেখো, আমরা বলেছিলাম যে আমাদের 4টা রো আছে, 1 2, এটা একটা 2টা, বাংলার একটা 3টা এবং আইসিটির একটা 4টা। যেহেতু 4টা রো আছে আমাদের টোটাল, এখানে 4টা টিআর হবে। তাহলে আমরা দেখো, এটা হলো আমাদের প্রথম রো এর জন্য, ঠিক একইভাবে দ্বিতীয় রো এর জন্য আমরা আরেকটা টিআর ব্যবহার দিব, তৃতীয় রো এর জন্য আরেকটা এবং চতুর্থ রো এর জন্য আরেকটা। দেখো আমি তোমাদের এখানে দাগ দিয়ে সেপারেট করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। দেখো, আমাদের এইখানে আমরা 4টা রো আলাদা করে দিয়েছি, একটা 2টা 3টা 4টা। তাহলে 4টা রো আমরা দেখো আলাদা আলাদা করে ডিফাইন করে দিয়েছে। এখন এই রো এর ভিতরে কি থাকবে? প্রথম রো এর মধ্যে আমরা দেখেছি, দেখো প্রথম রোয়ে আছে আমাদের সাবজেক্ট এবং মার্কস, এই দুইটা জিনিস আছে, দুইটা সেল আছে। তাহলে এই দুইটা সেলকে আমরা বলেছিলাম টেবিল হেড। আমরা টেবিল হেড ব্যবহার করার জন্য টিএইচ ব্যবহার করব। টিএইচ মানে টেবিল হেড। কয়টা টেবিল হেড আছে আমাদের প্রথম রোয়ে? দুইটা। দেখো, এখানে সাবজেক্ট এবং মার্কস দুইটা টেবিল হেড আছে, তাহলে আমরা দুইটা টেবিল হেড ব্যবহার করব এখানে। তাহলে প্রথম রো এর, দেখো এটা আমাদের প্রথম রো। প্রথম প্রথম রো এর মধ্যে দুইটা টেবিল হেড আছে, একটা হলো সাবজেক্ট, আরেকটা হলো মার্কস। তাহলে
প্রথম রো এর কাজ করছি আমরা। প্রথম রোয়ে দুইটা টেবিল হেড আছে, একটা সাবজেক্ট এবং অপরটা হলো মার্কস। আমরা সেভাবে প্রথম রোটা তৈরি করে নিলাম। দেখো, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখো সাবজেক্ট এবং মার্কস আমাদের একটা রো ক্রিয়েট হয়ে গেল, যার মধ্যে সাবজেক্ট এবং মার্কস চলে আসছে। এই যে আমরা এই টেবিলটা তৈরি করছি। তাহলে যেহেতু আমরা প্রথম রো এর কাজ করেছি, প্রথম রোয়ে মাত্র দুইটা জিনিসই আছে, দুইটা টেবিল টিএইচ আছে, একটা সাবজেক্ট এবং আরেকটা মার্কস। তাই আমাদের এখানে দুইটাই কিন্তু প্রদর্শন করেছে। পুরো টেবিল কমপ্লিট করলে আমরা তখন কম্পেয়ার করতে পারবো যে আমরা যে টেবিলটা তৈরি করতে যাচ্ছি ঠিক এইটার মতন এক্স্যাক্টলি হলো কিনা। তো প্রথমে আমাদের এই দুইটা জিনিস তৈরি হয়ে গেল, সাবজেক্ট এবং মার্কস। এখন দেখো তারপরে যেটা আছে, একটা সাবজেক্টের বরাবর এই ঘরটা ফাঁকা থাকবে। তারপরে সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। পরের যে রোটা আছে, আমরা প্রথম রো এর কাজ শেষ করেছি সাবজেক্ট এবং মার্কস। পরের রো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কলাম ফাঁকা, তারপরে সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। এই যে সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, এইগুলো টেবিলের হেড হিসেবেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। কারণ সিকিউ বরাবর আমরা সিকিউর মার্কসগুলো লিখবো, এমসিকিউর বরাবর এমসিকিউর মার্কসগুলো লিখবো এবং প্র্যাকটিক্যাল বরাবর প্র্যাকটিক্যালের মার্কসগুলো লিখবো। তাহলে আমরা এখানেও বুঝতে পারছি যে এই সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল একটু মোটা করে গাঢ় করে লেখা আছে। তাহলে এইগুলো হচ্ছে টেবিলের হেড। আর তার আগের ঘরটা ফাঁকা আছে, তাহলে আমাদের একটা ঘর ফাঁকা থাকবে। বাকি তিনটা টিএইচ আমাদের সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালের জন্য ডিফাইন করতে হবে। আর এই যে এই সবগুলো আমরা লিখব, এটা হলো আমাদের দ্বিতীয় রো। তাহলে আমরা দ্বিতীয় রোয়ে আসি। প্রথম রো এর কাজ আমরা কমপ্লিট করেছি, এবার দ্বিতীয় রোয়ে আসলাম। দ্বিতীয় রোয়ে আমরা টোটাল আমাদের চারটা টিএইচ আছে, সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল আর একটা ফাঁকা। তাহলে আমরা চারটা টিএইচ ডিফাইন করে দিলাম। এখানে দেখো চারটা টিএইচ আছে। তাহলে প্রথমটা আমাদের ফাঁকা থাকবে, পরেরটা সিকিউ, তারপরে এমসিকিউ এবং সবশেষ প্র্যাকটিক্যাল। দেখো আমাদের একটা ফাঁকা থাকবে, তাই ফাঁকা রাখলাম। সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল আমরা ডিফাইন করে দিলাম। পরের রোতে দ্বিতীয় রো এর কাজ আমরা করছি। এখন যদি আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখো সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল আসলো, তার আগেরটা ফাঁকা, অনেকটা এটার মতন হয়েছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা প্রথম রো, যে রোতে প্রথম রোতে কি আছে দেখো, সাবজেক্ট এবং মার্কস। মার্কসটা এইখানে আমাদের যে টেবিলটা আমরা তৈরি করতে চাচ্ছি, আমাদের যে স্যাম্পলটা ছিল সেইখানে কিন্তু মার্কসটা পুরোটা জায়গা দখল করেছে, একেবারে প্র্যাকটিক্যাল পর্যন্ত এসেছে। দেখো আমরা যদি মার্কসের ক্ষেত্রে দেখি, মার্কসের যে সেলটা সেটা পুরো প্র্যাকটিক্যাল পর্যন্ত এসেছে। কিন্তু আমরা যেটা তৈরি করেছি সেখানে শুধুমাত্র সিকিউ পর্যন্ত এসেছে মার্কস। তাহলে বাকিটুকু কিভাবে নিয়ে আসবো দেখো। এইখানে আমরা যদি দ্বিতীয় রো এর দিকে তাকাই, আমাদের কলাম হয় এই যে ফাঁকাটা, এটা একটা, সিকিউ একটা, এমসিকিউ একটা, প্র্যাকটিক্যাল একটা। তার মানে টোটাল এখানে চারটা কলাম আছে। আর প্রথম রো এর দিকে যদি আমরা তাকাই, মাত্র দুইটা কলাম আছে। তো আমাদের কাউন্ট করতে হবে সর্বোচ্চ কলাম কয়টা আছে। তো আমরা যদি এই পুরো টেবিলটার মধ্যে দেখি, তাহলে এখানে সর্বোচ্চ কলাম আছে চারটা। যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে সর্বোচ্চ চারটা কলাম আছে। তো প্রথম রো এর দিকে তাকালে আমরা দেখি মাত্র দুইটা কলাম আছে। আর আমরা যদি শেষ রো বা বাকি রোগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে আমাদের এই পুরো টেবিলের মধ্যে সর্বোচ্চ চারটা কলাম আছে। তাহলে আমাদের সর্বোচ্চ কলামটাকেই কাউন্ট করতে হবে। তাহলে মার্কসের ক্ষেত্রে আমরা যে দুইটা কলাম কাউন্ট করলাম, তার মানে দেখো সাবজেক্ট তো একটা কলামই নিয়েছে, একটা কলামের জায়গা নিয়েছে। কিন্তু এই মার্কস, সে কি করলো, টোটাল তিনটা কলামের জায়গা নিয়েছে। দেখো মার্কসের যে জায়গাটুকু, এই জায়গা বরাবর সিকিউ আছে একটা কলাম, এমসিকিউ আরেকটা কলাম, প্র্যাকটিক্যাল আরেকটা কলাম, টোটাল তিনটা কলাম আছে। তাহলে মার্কস একাই তিনটা কলামের সমপরিমাণ জায়গা দখল করে নিয়েছে। তাই যখন এই মার্কস তিনটা কলামের সমান জায়গা নিয়েছে, তখন তাকে বলে দিতে হবে যে এই মার্কস তিনটা কলামের সমান জায়গা নিয়েছে। সেই জন্য আমরা ব্যবহার করব কল স্প্যান। তাহলে কল স্প্যান মানে আমার এই কলামটা কতটুকু প্রশস্ত হয়েছে। কল স্প্যান, তার মানে এখানে কল স্প্যান হয়েছে যেহেতু
আমার কলাম প্রশস্ত হয়েছে, 3টা কলামের সমান জায়গা একটা কলাম নিয়েছে, তার মানে এখানে কল স্পেন হয়েছে, কলাম প্রশস্ত হয়েছে, তাই আমরা লিখব কল স্পেন। তো কল স্পেন কতটুকু হয়েছে? মার্স একাই 3 জনের সমান জায়গা নিয়েছে, তাই আমরা কল স্পেন দিব 3। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো আমাদের কিন্তু এক্স্যাক্টলি আমরা যেমনটা চেয়েছি, এই যে মার্কস সিকিউ এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল পর্যন্ত আসবে, সে কিন্তু সিকিউ থেকে শুরু করে প্র্যাকটিক্যাল পর্যন্ত চলে আসছে। দেখো এইটার দিকে একটু লক্ষ্য করো, এইটা এবং আমাদের যে স্যাম্পলটা আছে এইটা কিন্তু এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। এখন দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যখন একটা কলাম 3টা কলামের সমপরিমাণ জায়গা দখল করবে বা 2টা কলামের সমপরিমাণ জায়গা দখল করবে, তখন আমাকে স্পেসিফিক কলামটাকে বলে দিতে হবে যে আমাদের এই কলামটা 2টা বা 3টা সমপরিমাণ কলামের জায়গা দখল করেছে। তখন আমরা সেটা কিভাবে লিখব? যদি কলাম প্রসারিত হয় তাহলে আমরা বলবো কল স্প্যান, তার মানে কলাম প্রসারিত হয়েছে। এবং কল স্প্যান কতটুকু প্রসারিত হয়েছে, কয়টা জায়গা দখল করেছে সেই পরিমাণ আমরা লিখে দেব সেখানে। যেমন এখানে 3টা কলামের সমপরিমাণ জায়গা মার্কস নিয়েছে, তাই আমরা এখানে বলেছি এই যে মার্কসের মধ্যে কল স্প্যান 3। এখন এই কল স্প্যান 3 কিন্তু অবশ্যই দেখো এই যে টিএইচ, এই টিএইচ আগেরটা দেখো, আগেরটা যদি একটু লক্ষ্য করো, টিএইচ এখানে শুরু হয়েছে অ্যাঙ্গেল ব্র্যাকেটে, অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু টিএইচ এর পরপরই শেষ করে দিয়েছে সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু যখন আমার কল স্প্যান বা র স্প্যান এগুলো লিখতে হবে, তখন কিন্তু আমাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে একটা স্পেস দিয়ে টিএইচ লিখবো, একটা স্পেস দিয়ে তারপরে কল স্প্যান বা রো স্প্যান লিখবো, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব। এটা একটু লক্ষ্য করে মনে রাখবে। দেখো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবে, তা না হলে কিন্তু পরীক্ষায় ভুল হবে। তাহলে আমরা দ্বিতীয় কলামের কাজও, দ্বিতীয় রো এর কাজও কিন্তু শেষ করে ফেললাম। এই 2টা রো এর কাজ আমরা শেষ করে ফেললাম। এবার তৃতীয় রোতে আছে বাংলা 50, 22, 25। তাহলে আমরা এবার পরের রোতে যাব। এই রোয়ে আমাদের টোটাল দেখো বাংলা 50, 22, 25, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো আমাদের টেবিলের ডেটা। দেখো সাবজেক্ট হচ্ছে বাংলা আইসিটি, তাহলে এই যে বাংলা এবং আইসিটি এইগুলো হলো আমাদের এই টেবিলের ডেটা। মার্কস 50, 22, 25, 45, 16, 23, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের টেবিলের ডেটা। এবং সিকিউ বাংলায় 50, আইসিটিতে 45, এমসিকিউ বাংলায় 22, আইসিটিতে 16। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই যে টেবিল হেডগুলো আছে তার ডেটা হলো এই জিনিসগুলো 50, 22, 45, এগুলো হচ্ছে আমাদের টেবিলের ডেটা, যেমন বাংলা আইসিটি। তো এগুলাকে আমরা টেবিল ডেটা হিসেবে কাউন্ট করব। এখন আমরা যখন প্রথম এবং দ্বিতীয় রো এর কাজ করে ফেলেছি এবং তৃতীয় রোতে এসে আমরা দেখলাম যে তৃতীয় রোতে এসে ডেটা পেলাম, টেবিল ডেটা পেলাম। তাহলে টেবিল ডেটাকে আমরা কিভাবে লিখবো? টেবিল ডেটাকে আমরা লিখবো টিডি দিয়ে। তাহলে আমরা তৃতীয় রোয়ে আসলাম, টিডি লিখলাম, কারণ এটা হচ্ছে আমাদের টেবিল ডেটা। এখন দেখো এই যে টেবিল ডেটা, আমাদের টোটাল টেবিল ডেটা আছে এখানে 4টা। তাহলে 4টা টেবিল ডেটা আমরা নিয়ে নিলাম। প্রথম ডেটাটা কি আছে? দেখো প্রথম ডেটাটা আছে বাংলা। আমরা কিন্তু এই রো এর কাজ করতেছি, খেয়াল করবে প্রত্যেকটা রো ওয়াইজ আমরা কাজ করছি, আমরা কিন্তু কলাম ওয়াইজ কাজ করছি না। তাহলে আমাদের কলাম ওয়াইজ কাজ করলে এইভাবে কাজ করতে হতো, সাবজেক্ট তারপরে ফাঁকা তারপরে বাংলা তারপর আইসিটি। আমরা কিন্তু রো ওয়াইজ কাজ করছি, তাহলে এই রোটা এখানে এসে শেষ, বাংলা থেকে শুরু এবং 25 এসে শেষ হয়ে যাবে। তাহলে বাংলা প্রথম টিডি হচ্ছে বাংলা, তারপরে 50, তারপর 22, তারপর 25। তাহলে প্রথমটা হচ্ছে বাংলা লিখবো আমরা, বাংলা, তারপর আছে 50, 50, তারপর দেখো 22 এবং সবশেষে 25। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখো এটা আমাদের ওই যে আমরা যে 2টা রো কমপ্লিট করেছিলাম সেই 2টা রো, এখন তৃতীয় রো আমরা কমপ্লিট করেছি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখো 3 নাম্বার রো আমাদের অলরেডি চলে এসেছে। তাহলে 3 নাম্বার রোতে কি আছে? বাংলা 50, 22, 25। দেখো আমরা ঠিক এইটা যেভাবে চেয়েছিলাম সেইভাবেই কিন্তু আমাদের আউটপুটটা চলে এসেছে। এবার দেখো আমরা পরবর্তী রোটা আইসিটির যে রোটা আছে এই রোটা কমপ্লিট করব। তাহলে এখানে কি কি আছে? এখানেও আমরা টিডি পেয়েছি আইসিটি 45, 16 এবং 23। তাহলে এটা যদি আমরা তৈরি করি এক্স্যাক্টলি যা আছে তাই হবে। তৃতীয় এবং চতুর্থ রো আমাদের প্রায় সেম, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে আইসিটি 45, 16, 45,
16 আর লাস্টেরটা হচ্ছে 23। এখন আমরা সেভ করলাম, দেখো আমাদের কিন্তু চারটা, এটা ছিল আমাদের প্রথম কলাম, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো এবং চতুর্থ রো আমরা কমপ্লিট করলাম। আমাদের টোটাল চারটা রো ছিল, এখানে দেখো চারটা রো ছিল। লাস্টেরটা হচ্ছে আইসিটি 45, 16 এবং 23। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখো ব্রাউজারে যদি রিফ্রেশ করি, দেখো অটোমেটিক চলে এসেছে আইসিটি 45, 16 এবং 23। তাহলে দেখো এইটা আমাদের টোটাল আউটপুট। তো আমাদের পরীক্ষার মধ্যে যেটা হবে যে আমাদের এইরকম করে একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে, এই স্ক্রিনশট দেখে আমাদেরকে কোড লিখতে হবে। এইটা দেয়া থাকবে পরীক্ষায়। এখন তোমরা যে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ, এইটা পরীক্ষায় দেয়া থাকবে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো এটা লিখতে হবে। তাহলে এইগুলো আমাদের লিখতে হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইটুকু লেখার জন্য আমরা 3 বা 4 মার্কস পেয়ে যাব। তাহলে এই টেবিলটা, এই টোটাল টেবিলটা তৈরি করার জন্য আমাদের এই কোডগুলা ব্রাউজার, এই কোডগুলো আমাদেরকে কোড এডিটরে, টেক্সট এডিটরে লিখতে হবে। এই এইগুলো যদি আমরা টেক্সট এডিটরে লিখি, তাহলে আমরা এটাকে রান করলে, ব্রাউজারে যখন রান করব তখন এই সেম আউটপুটটা পেয়ে যাব। তাহলে তোমাদেরকে এইরকম করে একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে এবং বলবে যে এইভাবে করে এটার জন্য যে প্রয়োজনীয় HTML কোড আছে সেই HTML কোডটি লিখো। তাহলে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি তোমাদেরকে কল স্প্যানারটা দেখিয়েছি। যদি আমরা এখানে রো স্প্যান দেখাই, তার মানে এখানে যদি আমরা আরেকটু একটা রো স্প্যান করতে চাই, সেই ক্ষেত্রে কি করব? দেখো, ধরো এই যে বাংলা, বাংলাটা দুইটা পরিমাণ জায়গা দখল করেছে। মানে দুইটা রো এর জায়গা দখল করেছে। সেই ক্ষেত্রে রো স্প্যান হবে, বাংলাটা হবে বাংলা এবং আইসিটি মিলিয়ে। সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে বাংলা কোথায় আছে? দেখো এখানে বাংলা আছে। এখানে বলেছে আমরা র র স্পেন হবে, র স্পেন ধরো আমরা 2 দিলাম। তাহলে বাংলাটা কি হয়ে যাবে? আরেকটা রো আমরা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে। দেখো আমরা যখন বাংলা রো স্পেন করেছি, এখানে কিন্তু র স্পেন হয়েছে দেখো, একটা রো, দুইটা রো। তাহলে এই দুইটা রো এর সমপরিমাণ জায়গা কিন্তু বাংলা নিয়ে গিয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে মার্কস একাই চারটা কলামের, তিনটা কলামের সমান জায়গা নিয়েছে দেখো, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। এই তিনটা কলামের সমান জায়গা কিন্তু মার্কস নিয়েছে। তখন আমরা মার্কসকে বলেছিলাম, মার্কসের ক্ষেত্রে কি হয়েছে? মার্কসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তখন কল স্পেন হয়েছিল, কলাম প্রশস্ত হয়েছিল। আর বাংলার ক্ষেত্রে দেখো, বাংলার ক্ষেত্রে এসে দুইটা, এই দিক থেকে দেখো দুইটা রোয়ের সমপরিমাণ জায়গা কিন্তু বাংলা নিয়েছে। যেহেতু দুইটা রোয়ের সমপরিমাণ জায়গা বাংলা নিয়েছে, তাই আমরা এই ক্ষেত্রে বলতে পারি বাংলা রো স্পেন হয়েছে। তাই আমরা এখানে লিখেছি বাংলার মধ্যে দেখো বাংলা রো স্পেন 2। এখন দেখো এইখানে যেটা হয়েছে যে এইখানে আমাদের আইসিডিটা চলে আসছে, এখানে 23 চলে আসছে। এই জিনিসগুলা আমাদের টেবিল ডিজাইনের জন্য এটা এমন হয়েছে। আমরা যখন ওইভাবে রো স্প্যান এবং কল স্প্যান দিয়ে যখন টেবিলগুলো করব তখন কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে। তাহলে আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চেয়েছি যে কিভাবে আমরা রো স্প্যান দিব, কিভাবে কল স্প্যান দিব। তো কল স্প্যান এবং রো স্প্যান আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কল স্প্যান দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে কল স্প্যান অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু আমরা যদি দেখো রো স্প্যানের ক্ষেত্রে আমরা যখন রো স্প্যান আরটা যদি বড় হাতের দিই, তাহলে দেখি আমরা কাজ করে কিনা। আচ্ছা, HTML5 থেকে এই জিনিসগুলো মনে হয় অ্যাড হয়েছে। সেক্ষেত্রে আমরা নরমালি এই জিনিসগুলা বড় হাতের দিব না, ছোট হাতেরই আমরা দিব প্রপার্টিগুলা। যেমন রো স্পেন বা কল স্পেনের ক্ষেত্রে আমরা এগুলা ছোট হাতের ব্যবহার করব সবসময়। বড় হাতের করলেও সেটা আসে, কিন্তু তারপরে আমরা ছোট হাতেরই ব্যবহার করব। তাহলে
এটা হচ্ছে আমাদের টেবিলের মূল জিনিসটা। টেবিল কিন্তু অলমোস্ট প্রত্যেকটা পরীক্ষায় টেবিল থাকে। তো অবশ্যই টেবিলটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবেই মনে রাখতে হবে। টেবিলটা যদি আমরা ভালোভাবে মনে রাখতে না পারি তাহলে কিন্তু পরীক্ষায় আমরা ৪ থেকে ৫ টা মার্কস, ৪ টা মার্কস বা ৩ টা মার্কস কিন্তু আমরা পাবো না। অবশ্যই মনে রাখতে হবে একটা সেট কোশ্চেন এখানে থাকবে এবং তার মধ্যে HTML এর কোডগুলা অবশ্যই আমাদেরকে ট্যাগগুলা মনে রাখতে হবে, টেবিলগুলা মনে রাখতে হবে। তা না হলে কিন্তু টেবিলের ট্যাগগুলা যদি আমরা মনে রাখতে না পারি, কোনটা TH বা কোনটা TD এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতন ডিফাইন করতে না পারি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। দেখো TH এবং TD এর মধ্যে আমি একটা সূক্ষ্ম পার্থক্য বলেছিলাম যে TH এর জায়গায় আমরা যদি TD ব্যবহার করি সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রেও কিন্তু আমাদের আমরা যেই আউটপুটটা চাচ্ছিলাম TH এর জায়গায় যদি আমরা TD ব্যবহার করি সেম আউটপুট আমরা পাবো। কিন্তু সেখানে একটা পার্থক্য আছে। সেটা হলো যে আমরা যখন TD ব্যবহার করব, TD ব্যবহার করলে কিন্তু একটা জিনিস এই যে ডিসপ্লেতে তোমরা লক্ষ্য করো 50, 22, 25 তারপর বাংলা, আইসিটি আমরা এই যে জিনিসগুলো আমরা ভ্যালুগুলা ব্যবহার করেছি, এই ভ্যালুগুলো আমরা টিডির মধ্যে ব্যবহার করেছিলাম। টিডির মধ্যে ব্যবহার করার কারণে সেগুলা কিন্তু লেফট সাইড হয়ে তারপর আসছে। আমরা যখন এগুলা রান করেছি, রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন দেখো এই যে 22 22 এর দিকে যদি তোমরা তাকাও এবং 25 এর দিকে যদি তাকাও তাহলে দেখো এখানে হিউজ একটা গ্যাপ রয়ে গেছে। 25 এর পরে একটা বিশাল গ্যাপ আছে। তাহলে এটা কিন্তু মাঝখানে না হয়ে এক সাইডে চলে আসছে, বাম দিকে চলে আসছে। আবার মার্কসের ক্ষেত্রে যদি তাকাও, মার্কসের কিন্তু অনেক জায়গা আছে, দুই পাশেই সমপরিমাণ জায়গা আছে। তাহলে মার্কসটা মাঝখানে আছে এবং মার্কসটা কিন্তু একটু গাঢ় হয়ে আসছে। 25টা যেখানে অ্যাজ ইউজুয়াল ফন্টে আসছে, নরমাল ফন্টেই আসছে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কসটা একটু গাঢ় হয়ে আসছে এবং মার্কসটা মাঝখানে আসছে। এর কারণ কি? এর কারণ হলো টিএইচ এবং টিডি। তাহলে টেবিল হেডগুলো যখন আমরা ব্যবহার করব, যখন আমরা টিএইচ ব্যবহার করব, টিএইচ ব্যবহার করা মানে হচ্ছে এটা অটোমেটিক মাঝখানে আসবে এবং এটা বোল্ড হয়ে আসবে। আর যখন আমরা টিডি ব্যবহার করব, টিডি দ্বারা বোঝায় যে টেবিলের ডেটা এবং টেবিল ডেটাগুলা বাই ডিফল্ট লেফট সাইড থেকে আসবে। তাহলে আমরা টেবিল ডেটাগুলাকেও মাঝখানে যদি নিতে চাই, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় তোমরা দেখবা যে যখন স্ক্রিনশট দিয়ে দিবে তোমাদের পরীক্ষায় কোশ্চেনে যখন থাকবে তখন হয়তো আম, এরকম বোল্ড হয়ে আসবে না, কিন্তু সেটা মাঝখানে আসবে। যদি মাঝখানে আসে তাহলে কিন্তু তোমাদেরকে মাঝখানেই লিখতে হবে। তখন সেটা আমাদেরকে আলাদা প্রপার্টি দিয়ে অ্যালাইনমেন্টটা বলে দিতে হবে যে আমাদের এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো মাঝখানে আসবে। তো সেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। দেখো আমি কিন্তু আজকেই শেষ ক্লাস করাই দিচ্ছি এটার জন্য। পরবর্তীতে যদি আবার প্রবলেম থাকে আমি আবার দেখাই দেবো, কিন্তু আমাদের যেহেতু সামনে পরীক্ষা চলে আসতেছে আর সময় প্রায় শেষের দিকে তোমাদের, তো অবশ্যই আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে চাই। আমাদের আরো ৩টা চ্যাপ্টার বাকি আছে, ২টা চ্যাপ্টার বাকি আছে। তাহলে সেগুলো আমাদের পড়তে হবে এবং সামনে যেহেতু আমাদের প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা কিন্তু হিউজ একটা চ্যাপ্টার। তাহলে সেখানে আমাদের অনেক সময় লাগবে। তো আজকের পরে যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই নিজেরা তো বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তারপরে আমাকে বলবা যে তারপরেও কোনো প্রবলেম আছে কিনা। যদি এরপরেও কোনো প্রবলেম থাকে আমি আশা করব যে পরবর্তী ক্লাসগুলাতে আমি এটা চেষ্টা করব যে সলভ করে দেওয়ার জন্য। তো আমি আবার দেখাই দিচ্ছি। দেখো আমরা যদি টেবিল ডেটাগুলাকে মাঝখানে নিতে চাই, টেবিল ডেটাগুলাকে মাঝখানে নিতে গেলে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা যখন টেবিল ডেটাগুলাকে মাঝখানে নিব, টিএস লিখলে তো অটোমেটিক মাঝখানে চলে আসবে। তাহলে টিডি গুলাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা বলেছিলাম যে আমরা ইনলাইন স্টাইলিং করতে পারি, অথবা আমরা চাইলে এক জায়গায় এক জায়গায় আমরা করব এবং সবগুলো আমাদের মাঝখানে চলে আসবে, সেটা আমরা করতে পারি। তাহলে টিডি এর মধ্যে যদি আমরা টিডিটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে অ্যালাইন লিখবো, অ্যালাইন আর সেন্টার, অ্যালাইন সেন্টার। তাহলে আমরা যদি অ্যালাইন সেন্টার লিখি, এখানেও লিখবো আমরা অ্যালাইন সেন্টার, এখানেও আমরা লিখবো অ্যালাইন সেন্টার। এখন দেখো আমরা যদি অ্যালাইন সেন্টার লিখি তাহলে কি হয়? রিফ্রেশ দিই। দেখো 50, 22, 25 যখন আমরা অ্যালাইন সেন্টার লিখেছি তখন কিন্তু সবগুলাই কোথায় চলে গিয়েছে? মাঝখানে চলে গিয়েছে। তাহলে আমরা টিএইচ ব্যবহার করা ছাড়াও কিভাবে আমরা টেবিল ডেটাগুলাকে মাঝখানে নিতে পারি সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। একইভাবে কিন্তু বাকিগুলাকেও আমরা মাঝখানে নিয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই একই কথা লিখব, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে অ্যালাইন সেন্টার বারবার লিখতে গেলে আমাদের কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়। তো আমরা যদি এতগুলা মানে প্রত্যেকটা ডেটা একটা বড় টেবিল যদি হয় সেই ক্ষেত্রে আমাদের বুঝতেই পারছো যে অনেকবার অ্যালাইন সেন্টার লিখতে হবে। তো সেটা না করে আমরা কিন্তু রো ওয়াইজ আমরা এটাকে সেন্টারে নিতে পারি, অথবা টেবিলের শুরুতেই আমরা বলে দিতে পারি
যে এই যে টেবিলটা হবে, আমরা এখানে স্টাইল লিখে আমরা বলতে পারি যে এই টেবিলের যত লেখা আছে, যা কিছু আছে, যত ডেটা আছে সবকিছু অটোমেটিক মাঝখানে চলে যাবে। সেক্ষেত্রে আমরা বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার। যখন আমরা দেখো টেক্সট অ্যালাইন সেন্টার লিখেছি, টেক্সট অ্যালাইন সেন্টার লেখার পরে এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখো অটোমেটিক আমাদের এই যে বাংলা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কিন্তু সেন্টারে চলে গিয়েছে। একটু আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র 50, 20 to 25, এই তিনটা জিনিস আমরা তিনবার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার লেখার পরে তারপরে এটা সেন্টার অ্যালাইন হয়েছে। কিন্তু যখন আমরা এক জায়গায় লিখেছি, দেখো শুধু এক জায়গায় লিখেছি স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার লিখেছি, এই এক জায়গায় লেখার কারণে আর কোথাও কিন্তু আমরা অ্যালাইন সেন্টার লিখিনি। দেখো পুরোটার মধ্যে যদি তোমরা দেখো কোথাও কিন্তু আমরা অ্যালাইন সেন্টার লিখিনি, শুধুমাত্র আমরা এই যে টেবিল বর্ডার ওয়ান তারপর একটা স্পেস দিয়ে আমরা লিখেছি স্টাইল, স্টাইলের ভিতরে একটা কোটেশন দিয়েছি, দেখো ডাবল কোটেশন, তার মাঝখানে আমরা লিখেছি যে টেক্সট অ্যালাইন সেন্টার, শুধু এক জায়গায় টেক্সট অ্যালাইন সেন্টার লিখেছি আমরা। আর আমাদের টোটাল যে টেবিলটা আছে টেবিলের সকল ডেটা কিন্তু অটোমেটিক সেন্টারে হয়ে গিয়েছে। তাহলে এটা অবশ্যই ইফিসিয়েন্ট। আমরা বারবার যদি এখানে যদি আমাদের প্রত্যেকটা ডেটাকে সেন্টার করতে যে হতো, তাহলে দেখো এখানে তিনটা, তিনটা ছয়, 3 9 10 11 12, টোটাল 12টা ডেটাকে 12বার অ্যালাইন সেন্টার লিখতে হতো, যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আর এটা করাটা খুব একটা সুবিধাজনক না। তাই আমরা দেখো 12 জায়গার পরিবর্তে মাত্র এক জায়গায় যখন অ্যালাইন সেন্টার লিখেছি তখনই কিন্তু আমাদের সবকিছু সেন্টার অ্যালাইন হয়ে গিয়েছে। তো আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সেন্টার অ্যালাইন করব। তো এইভাবে করে আমরা টেবিল তৈরি করব এবং পরীক্ষায় খুব বেশি কঠিন কিছু থাকবে না। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা ক্লাসে তোমাদেরকে যাদের যাদের প্রবলেম ছিল টেবিল নিয়ে তাদেরকে আমি প্রবলেমগুলো সলভ করার জন্য টেবিলটা আবার বুঝিয়ে দিলাম। তো এরপরও যদি আগের টপিক বা পরবর্তীতে টেবিল নিয়েও যদি আরো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব আরো ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আজকে যেহেতু সময় শেষ, নতুন চ্যাপ্টার শুরু করতে পারিনি, ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমরা নতুন চ্যাপ্টার তার মানে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রি রিকুইজিট হিসেবে একটু সি প্রোগ্রামিং আর চ্যাপ্টারটার শুরু থেকে একটু যদি পড়াশোনা করে আসো তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।